জুলাই অভ্যুত্থানকে পুরা বিএনপি ব্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে সবচেয়ে এটা বড় ভিকটিম হবে হলো বিএনপি। বিএনপি গত 15 বছরে তাদের পায়ের এখনো গুলির দাগ আছে, তাদের পেট কাটা আছে, হাত কাটা আছে, এগুলো এখনো দাগ শুকায় নাই। এটার উপরে দাঁড়িয়ে যদি বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী আছে তাদের সাথে গাদ্দারি করে যদি আবার তারা নিয়ে আসতে চায় আওয়ামী লীগকে, এটা বাংলাদেশে তাদের জন্যই বুমেরাং হবে। এবং তারা আইসা প্রথমে হলো একটা একটা বিএনপি ধরে ধরে হত্যা করবে। তারা স্লোগান দিছিল না বিএনপির বিরুদ্ধে, তো সেটা হলো তারা শেখ হাসিনাকে মারছে। যদি আওয়ামী লীগরে নিয়ে আসে তাহলে প্রথমে আওয়ামী লীগ এসে তারেক রহমানকে হত্যা করবে। 1 লক্ষ টাকার বাইক আমরা 3 লক্ষ টাকা দিয়ে কিনলাম। ভাবা যায় এটা? একটা বাইক যখন বাংলাদেশে ঢুকে তখন কিন্তু বাংলাদেশ সরকার মানে 156% ট্যাক্স কিন্তু নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমি যদি ভেঙে বলি, 1 লাখ টাকার একটা বাইক যখন ঢুকতেছে তখন কিন্তু 1,56,000 টাকা শুরুতেই সরকার নিচ্ছে। তারপরে এটার আরও খরচ আছে। তাহলে বাইকের দাম কত দাঁড়াইলো? 2,56,000। এই 2,56,000 কে দিবে? আমরা দিব। ঠিক আছে? তো এই দামে তার বাইক কোম্পানি যে সে তো এই দামে বিক্রি করবে না। তো তারা হচ্ছে সেটার আরও টুকটাক খরচ আছে। আমরা যতটুকু জানি হয়তো বাইকের দাম তখন দাঁড়াইলো 2,66,000 টাকা। তো তাদের তো একটা লাভ আছে, নিশ্চয়ই 3 লক্ষের কমে তারা বিক্রি করবে না, কিংবা আরও বেশিতে। ধরেন আমরা 3 লক্ষ টাকা দিয়ে আমরা বাইকটা কিনলাম। আমরা তখন কি হলো, 1 লক্ষ টাকার বাইক আমরা 3 লক্ষ টাকা দিয়ে কিনলাম। ভাবা যায় এটা? তারপরে আবার সেটার আমরা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন ফি বাবদ আমরা 20 থেকে 25,000 টাকা দিচ্ছি। আবার আমরা সেটা নির্ধারিত সময়ে আমরা রিনিউ করতেছি, আমরা ট্যাক্স টোকেন দিচ্ছি। এত কিছু দেওয়ার পরেও আবার কিসের কর আপনারা বলেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিদিন পরিবহন খাতে কি পরিমাণ চাঁদাবাজি হয় এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো ধারণা আছে? অনেকেরই থাকতে পারে ধারণা, অনেকেরই নাই। আমি একটা পরিসংখ্যান দিই, যেটা 100% মানে পরীক্ষিত একটা সমীক্ষা। সেখানে দেখা যাচ্ছে যে পরিবহন খাতে দৈনিক গড়ে চাঁদা আদায় হয় 100 কোটি টাকা। দৈনিক গড়ে 100 কোটি টাকা চাঁদা আদায় হয়। কেন ইমাজিন, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এখানে পরিবহন খাতে প্রতিদিন দৈনিক 100 কোটি টাকা চাঁদা আদায় করে। কে বা কারা করে সেই প্রসঙ্গ আলাদা, কিন্তু চাঁদা আদায় হয় 100 কোটি। সেটা কিভাবে হয় জানেন? বাসের থেকে হয় 65 লক্ষ টাকা, সিএনজি থেকে হয় 27 লক্ষ টাকা, ব্যাটারি চালিত রিক্সা ঢাকায় হয় 15 কোটি টাকা। আর ব্যাটারি চালিত রিক্সা ঢাকার বাইরে বিভিন্ন মফস্বল শহরে হাইওয়েতে যে চলে ব্যাটারি চালিত রিক্সা, সেখানে হয় প্রায় 40 কোটি টাকা। ট্রাক 40 কোটি টাকা, দূরপাল্লার বাস 3 কোটি টাকা, এবং সর্বশেষ টেম্পো লেগুনা এগুলা থেকে 64 লাখ টাকা। দৈনিক মোট চাঁদা আদায়ের লক্ষ্য হইল 100 কোটি টাকা। এইটা একটা গ্রুপ নেয়। কারা নেয় সেটা আপনারা জানেন। এই যে চাঁদাগুলা নেয়, হ্যাঁ, দেখেন এই প্রতিটা চাঁদার পিছনে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক জনগণ জড়িত। তাই নয় কি? বাসে যদি এরকম চাঁদা দিতে না হইতো, বাস যখন দূরপাল্লার বাস যায়, ঢাকার থেকে আসে, চাঁপাইনবাবগঞ্জ যে ডিস্ট্রিক্টগুলো সে পার হয়, প্রত্যেক জায়গায় তাকে চাঁদা দিতে হয়। এবং সেই এলাকার পুলিশ, সেই এলাকার রাজনৈতিক প্রভাবশালী লোকজন চাঁদা নেয়। এই যে 40 কোটি টাকা বাসের জন্য তারা দেয়, এই টাকাটা যদি দিতে না হইতো তাহলে বাসের ভাড়া একটু হলেও কমতো। সেটা এসে জনগণের মানে পকেট থেকে যাইতো না, জনগণের পকেটে কিছু টাকা থাকতো। এরকম লেগুনা বলেন, ব্যাটারি চালিত রিক্সা বলেন, যেখানেই চাঁদা নিচ্ছে, এটা যে চাঁদাটা দিচ্ছে সে কিন্তু তার পকেট থেকে দিচ্ছে না, সে আমাদের পকেট থেকে কাইটা নিয়ে তাদেরকে দিচ্ছে। মানে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের পকেট থেকে এই চাঁদাগুলো যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কাছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে 40 কোটি টাকা ট্রাক থেকে নেয়। আপনারা জানেন বন্ধুরা, একটা ট্রাক যখন বগুড়ার থেকে ঢাকায় আসে পণ্য নিয়ে, মানে আমাদের খাদ্যদ্রব্য নিয়ে আসে, সেটা ফুলকপি হইতে পারে, বাঁধাকপি হইতে পারে, বেগুন হইতে পারে, আলু হইতে পারে, এটা যখন নিয়ে আসে ঢাকার দিকে, বগুড়ার থেকে আসার পরে রাস্তায় তাকে চাঁদা দিতে হয়। যার জন্য একটা ফুলকপির দাম যদি বগুড়ায় হয় 5 টাকা, সে ঢাকায় হয়ে যায় 30 টাকা। আড়তে আসা যখন আমরা কিনি, পাবলিকের কাছে হয় 30 টাকা। কেন হয় 5 টাকা না 30 টাকা? এর মধ্যে 10-15 টাকা চাঁদাই চলে যায় তার। তারপরে আছে যে মালিক আনবে, তার প্রফিট আছে, তার পরিবহনের ভাড়া আছে, এগুলো মিলে দেখেন 5 টাকার ফুলকপি এসে ঢাকায় যখন 30 টাকা হয়, এর মধ্যে 15 টাকায় কিন্তু চাঁদাবাজরা নিয়ে নেয়। এই 15 টাকা কারা দেয়? আমি আপনি দিই। এইগুলো সমীক্ষা করতে 2 দিন আগে
জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মিরপুর 1 নম্বর মার্কেটে একটা জরিপ চালাইতে গেছিল এবং ওইখানে সে কথা বলছে বিভিন্ন দোকানদারের সাথে এই চাঁদা নিয়া। তারা সবাই অপকেটে বলছে যে হ্যাঁ এখানে চাঁদাবাজি হয়, আগেও হইতো এখনো হয়। আগে যদি 150 টাকা হইতো এখন 200 টাকা হয়। এই টাকাগুলা কারা নেয়? যারা নেয় তাদেরকে বন্ধ করতে হবে। জামাতের আমির দ্ব্যর্থহীন ভাষায় বলছে যে চাঁদাবাজি যদি বন্ধ করা না হয় তাহলে এই দেশে পরিবহন খাত বলেন, দ্রব্যাদি বলেন, গ্রাম থেকে আসা জিনিসপত্রের দাম বলেন, সব কিছু দিন দিন বাড়তে থাকবে। আর এইগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলে এই সমস্ত জিনিসপত্রের দাম ধীরে ধীরে কমে যাবে এবং সেটার প্রভাব এসে পড়বে সাধারণ জনগণের উপর। যার জন্য কি করা উচিত, উনি একটা অ্যাডভাইস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি সমস্ত এমপিদের নিয়ে বসেন, এই 300 এমপিকে বলেন যে আজ থেকে 0 টলারেন্স। তোমার এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে তাহলে আমরা তোমাকে ক্ষমা করব না, 0 টলারেন্স, তোমাকে অ্যারেস্ট করা হবে, প্রধানমন্ত্রীর অর্ডার। একদিনে ঠিক হয়ে যাব। এটা তো আমরা সবাই বুঝি। একটা এলাকায় যখন এই ধরনের চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজিটা যে দল থাকে, সেটা আওয়ামী লীগ থাকুক, এরশাদ সাহেব থাকুক, বিএনপি থাকুক, সেই দলের নেতারাই ওখান থেকে ভাগ পায়। আর এদের সবার মাথা হয়েছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। যদিও এলাকায় স্থানীয় সরকারের কেউ থাকে প্রধান, যদি এই মুহূর্তে নাই, তারাও পায়। তো এমপি সাহেব বা এমপি মহোদয় যদি তার এলাকায় বৈশা উঠান বৈঠক করে বা একটা মিটিং করে বলে যে আজ থেকে আমার এলাকায় কেউ কোনো চাঁদা তুলবা না, যদি কেউ চাঁদাবাজ হিসাবে আমার কাছে খবর আসে তাকে আমি ছাড়বো না, তাকে আমি থানায় দেবো, তাকে আমি আইনের হাতে সোপর্দ করে দেবো, আমি তাকে বাঁচাতে যাবো না, সে আমার দলের হোক আর যে দলেরই হোক, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমাদের আমির এই প্রপোজালটা অত্যন্ত গ্রহণযোগ্য। এখন জানি না প্রধানমন্ত্রী এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। প্রধানমন্ত্রী যদি মনে করে ওনার যে সৎ ইচ্ছা আছে, উনি বিভিন্ন জায়গায় বলছেন যে উনি সুন্দরভাবে দেশ চালাতে চান, ওনার কার্যক্রমে যেটা আমরা দেখতে পাচ্ছি উনি অতি সাধারণভাবে দেশ চালাতে চান এবং মানুষকে সুখ দিতে চান, তাহলে প্রধানমন্ত্রীর এই যে আমাদের আমির সাহেব যে কথাটা বললেন, ওনার এটা শোনা উচিত। ওনার ইমিডিয়েট তার মন্ত্রীদের নিয়ে, তার মেম্বার অফ পার্লামেন্টের নিয়ে, ইনক্লুডিং বিরোধী দলের যারা আছে, বিরোধী দলের যারা আছে তাদেরকে বলবে, বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান আর সরকারি দলীয় যারা আছে তাদেরকে বলবেন প্রধানমন্ত্রী সবাই মিলে বৈশাখ ডিসিশন নেবে, আজ থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ, আমরা সবাই 0 টলারেন্সে যাচ্ছি, যদি কোনো চাঁদাবাজ কোথাও ধরা পড়ে তাকে ক্ষমা করা হবে না। দেখবেন ভাই 5 টাকার কফি ঢাকায় এসে আপনি 15 টাকাতে কিনতে আসেন, মানে দাম অর্ধেক হয়ে যাবে। এটা আমি একটা কফি নিয়ে একটা উদাহরণ দিলাম। এরকম সব ব্যাপারে পরিবহন খাতে দূরপাল্লার বাসের ভাড়া কমে যাবে, জিনিসপত্রের দ্রব্যমূল্যে যেগুলো বাজারে বিক্রি হয়, যেগুলো বিভিন্ন জায়গাতে পরিবহন করে ঢাকায় আনা হয়, ঢাকার মার্কেটে বিক্রি হয়, এগুলোর দাম কমে যাবে। এই যে রাস্তাঘাটে লেগুনা ফেগুলা চলে, এই যে রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, এগুলো কমে যাবে। হ্যাঁ, এই চাঁদাবাজ বন্ধ করার জন্য যে শুধুমাত্র এই যে দলীয় লোকরা দায়ী তা কিন্তু নয়, এলাকার যে পুলিশ থাকে, পুলিশ প্রশাসন থাকে, তারাও চাঁদা পায়। এটা সর্বজন বিদিত, সবাই জানে। আওয়ামী লীগের সময় পাইতো, এর সাথে সময় হয়েছে, এখনো হচ্ছে। এখন শুধু চাঁদার পরিমাণ চেঞ্জ হয়েছে আর মানুষগুলা বদল হয়েছে। যে মানুষগুলো আগে চাঁদা নিত সেই মানুষগুলো নাই, অন্য মানুষগুলো আসছে, তারা এখন চাঁদা নেয়। জামাতের আমির যে কথাটা বলছে এই কথাটা অত্যন্ত মূল্যবান। উনি নিজেই বলছে যে আমি মাঠে আছি, আমি এটার বিরুদ্ধে 0 টলারেন্স দিলাম, আমি যেভাবে হোক চাঁদাবাজি বন্ধ করব। কিন্তু সত্যি কথা বলতে কি, সরকারি দল যেটা পারবে বিরোধী দল তো সেটা পারবে না। প্রশাসনকে তো সরকারি দলে ঠিক করতে পারবে। সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রশাসনের লোকজনের সাথেও বসে, যে পুলিশ ডিপার্টমেন্টের আইজি আছে, ডিআইজি আছে, লোকাল এসপি আছে, তাদের সাথে যদি বসে বলে আমি কাল থেকে চাঁদাবাজি বন্ধ করতে চাই, এর বিনিময়ে আপনারা যা চাইবেন আমি তাই দেবো। যেমনটি আপনাদের বেতন বাড়ানো হচ্ছে, দেখেন আওয়ামী লীগের সময় শেখ হাসিনা লাস্ট বেতন বাড়াই দিচ্ছে, তখন আমরা ভাবছিলাম দেশে বোধহয় মানে অন্যায় অত্যাচার, পুলিশের অত্যাচার কমবে, কারণ তারা এখন টাকা পয়সা ডাবল পাচ্ছে, বেতন বেশি পাচ্ছে, এখন বোধহয় ঘুষ টুস খাবে না। কিচ্ছু হয়নি, যেই লাও সেই কদু। মনে আছে আপনাদের এত টাকা বেতন বাড়ানোর পরেও পুলিশ প্রশাসনে কি আপনার দুর্নীতি কমছিল? কমে নাই, কারণ মানুষ যত পায় তত চায়।
সুতরাং সরকার প্রধান যদি শক্ত হন, সরকার প্রধান যদি পুলিশ প্রশাসন, সরকার প্রধান যদি মাননীয় এমপি মহোদয়কে নিয়ে বসে যদি বলেন যে আজ থেকে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হইতে বাধ্য, আর পাশে যদি বিরোধী দল থাকে তারা তাদের এমপিদেরকে বলবে, তাদের এমপিরাও সেখানে বলবে, তখন কিন্তু দেখবেন উপর থেকে যদি ইনস্ট্রাকশন থাকে পুলিশ প্রশাসনের, তখন বিরোধী দলীয় কোনো এমপিও যখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলবে তখন সেইটা মানতে বাধ্য হবে। এখন যারা যদি বলে পুলিশ প্রশাসনের কোনো এমপি যে বিরোধী দলীয় এমপি, সে যারা যদি পুলিশ প্রশাসনকে কিছু বলে, পুলিশ প্রশাসন কেয়ার করবে না। কিন্তু উপর থেকে যদি চাপ আসে, সরকার প্রধান যদি বলে, তাহলে পুলিশ প্রশাসন সেটা কেয়ার করতে বাধ্য। আমরা চাই এই দেশটা সুন্দরভাবে চলুক, অন্তত চাঁদাবাজিটা বন্ধ হোক। গরিব মানুষ 5 টাকার কফি 5 টাকায় বিক্রি করে, তার কতটুকু প্রফিট হয়ে যায়, সেই কফিটা এসে যখন ঢাকায় 30 টাকা বিক্রি হয়, এর পুরো ভাতটা এসে পড়ে সাধারণ মানুষের কাঁধে। এগুলো বন্ধ হওয়া দরকার। সরকারের এই মুহূর্তে বিরোধী দলের সাথে বসে, সমস্ত এমপিদের সাথে বসে এমন একটা অর্ডার জারি করা উচিত, বাংলাদেশে এরপর থেকে আর কোনোদিন চাঁদাবাজি কেউ করবার সাহস পাবে না, জনগণ স্বস্তিতে থাকবে। আমরা সেই দিনের অপেক্ষা রইলাম। বর্ডারে কোনো ভালো থাকবেন ব্যবসা সবাই, করেন না, ভালো লাগবে সবাই। ইন্ডিয়া থেকে একটা আল্লাহ কিছু হাফেজ। নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিয়েন না। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। কি হয়েছে, 10টা গরু দিতাম, এবারে ভাগে গরু দিব, ইন্ডিয়ান গরু দরকার নেই। আল্লাহ কি আমাকে বলছে যে না তোমাকে গোটা গরুই দিতে হবে? আমার যা আছে তাই দিয়ে দিব, ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ওদের এটা আম আমাদের এখানে বিক্রি না করলে কোথায় বিক্রি করবে বলেন তো? আমের কোনো কোল্ড স্টোরেজ নেই। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখার। পেঁয়াজটাতে পিসা পেস্ট করে বরফ করবে, শেষ ফ্যাসিলিটিও কলকাতার নাই, আদার নাই, রসুনের নাই। তা আমার কাছে না দিলে কার কাছে দিবে? তখন আপনি বলেন শুভেন্দুকে, শুভেন্দু কাঁটাতারের বেড়া সরাও, না হলে আমি এগুলো কিছু নিব না। কলকাতার মানুষই এই শুভেন্দুই নিজের পার্টি চালাতে হবে না শুভেন্দুকে? দিল্লি টাকা দিবে? তাহলে এই আপনি যে পণ্যটা নিচ্ছেন ওখান থেকে চোরা কারবারির মাধ্যমে, সেই চোরা কারবারির টাকাটাই শুভেন্দুর পকেটে যাচ্ছে। সুতরাং চোরা কারবারিটা বন্ধ করেন। বিডিআরের ভাইদেরকে বলবো, আজকে যাদের নাম বিএসএফ, ভুলে যেন না আপনার ভাইদেরকেই, বিজিবির ভাইদের, আপনাদের ভাইদেরকেই, উত্তরসূরিদেরকেই সেদিন ইন্ডিয়া এসে হত্যা করে গেছে। সেই রক্ত এখন আপনাদের মধ্যে আছে, এই রক্তের বদলা নিতে শেখেন। সেই জন্যে ওই চোরা কারবারির টাকা দিলে টাকা নিয়েন না। একটা মশা মাছি পর্যন্ত বর্ডারের এপার আসতে দিয়েন না। আর একটা মানুষ যেটা মারা যায়, আপনি এই দেশকে ভালোবাসেন না? বিজিবি, আপনি এই দেশের সন্তান না? আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? সো আপনার বন্দুক আপনাকে কেন দেওয়া হয়েছে? আপনাকে বন্দুক কি কারণে দেওয়া হয়েছে? সো আপনার জবাবটা হবে গুলি না, আপনার জবাব হবে যাতে ওই বর্ডার থেকে একটা জিনিস এপারে না আসে। বাংলাদেশের যে কোম্পানি ইন্ডিয়ার সাথে ব্যবসা করে সে কোম্পানিকে বয়কট করার ডাক দেওয়া হোক। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত আছে, যারা ইন্ডিয়া থেকে জিনিসপাতি নিয়ে এসে এদেশের মার্কেটকে ইন্ডিয়ার মার্কেটে পরিণত করছে, সেই সব ব্যবসায়িকদেরকে, হাতে গোনা কয়েকজন ব্যবসায়িক, তাদেরকে বয়কট করা হোক, ইন্ডিয়ান পণ্য বয়কট করা। আমাদের ইঞ্জিনিয়াররা শুধু অটো বানান, এখান থেকে যদি আমরা তেল উঠাইতে পারি আমাদের তেলের দাম বাড়বো? তাইলে আমাদেরকে কেন বঞ্চিত করা হইব? এই তেলের খনি আমাদের পূর্বপুরুষের আমলে এখানে যখন তেল উত্তোলন করা হয়েছে, একটা সময় এখানে কম ওঠে বইলা, মানে জেদ্দুর তোলে খরচ নাকি বেশি, এই কথা বলে এটা বন্ধ করে চলে গেছে। তো আমরা না হয়ে এবার আরো একবার একটু টেস্টিং করি সোশ্যাল মিডিয়ার যুগে। হ্যাঁ বলেন। জি, যেহেতু আমি রাশিয়া নিয়ে অনেকগুলো নিউজ করছি, বাংলাদেশে তেল শোধনাগার, ধরো যেটা মাটির নিচ থেকে তেলটা ওঠে, এটা থেকে ক্রুড অয়েল। ক্রুড অয়েল, তো এই ক্রুড অয়েলটারে করা লাগে কি পরিশোধন করা লাগে, হ্যাঁ রিফারিং করে। এখন
বাংলাদেশে সরকারিভাবে এটা নিয়ে আমি বেশ কিন্তু কয়েকটা ভিডিও করছি যে এই তেল শোধনাগার যেটা আছে মান্দাত আমলের 1972-এর আগের আমলের এগুলো এত বছর 50-60 বছর হয়েছে, রাষ্ট্র স্বাধীন হয়েছে, অনেকগুলো সরকার গেছে, উন্নয়ন হয়েছে, কিন্তু তেল পরিশোধনাগার নতুন করার একটাও হয় নাই, যার কারণে আমরা নিজের আর তেল থাকা সত্ত্বেও এটা কিন্তু রিফাইনারি করতে পারি না। অবশ্যই এখন অত্যাধুনিক যুগে আসছি, যদি আমাদের নিজস্ব তেলটা আরেকটা রিফাইনারি সিস্টেম বাংলাদেশ সরকার, বিএনপি সরকার এখন ক্ষমতায় আছে, এটা যদি তারা করতে পারে পুরো বাংলাদেশের মানুষ তেলের দাম অর্ধেকে পাবে, বিদেশ থেকে আমরা অর্ধেকে পাবে। কেন? রাশিয়া থেকে আমরা তেল এনে যাই ভারতে তারা পরিশোধন করা পাঠায় পাইপের মাধ্যমে আমাদের কাছে, কিন্তু আমরা কিনতে পারি না, দাম কম থাকে। কারণ এখন তোমার আমি স্বর্ণটা কাঁচা অবস্থা দিলাম, তুমি এটা পরিশোধন করে স্বর্ণ বানাইতে হবে। সো এই প্রসেসিংটা আসলে রাষ্ট্রীয় একটা ইস্যু। আমরা মনে করি যে রাষ্ট্র যদি চায় একটা তেল পরিশোধনাগার এটা আসলে এস্টাবলিশ করলে তেলের সমস্যা অনেকটা আমার মনে হয় যেটা সংকট কেটে যাবে। যে ভাই বাংলাদেশ যদি স্যাটেলাইট পাঠাইতে পারে আসমানে, তাহলে তেল তুলতে পারবে না কেন মাটির তল থেকে? আমি মনে করি এখন মানদাতার আমল নাই। আগের দিনে আপনারা দামি জিনিস দিয়ে ট্রাই করছেন, এর লেগে হয় নাই, এখন হলো মেড ইন চায়না। এই আইফোন দেখেন আমরা কি ব্যবহার করতে পারতাম? এটা যখন চায়নার হাতে গিয়েছে তখনই কিন্তু আমরা ব্যবহার করার সুযোগ পাইছি। তো আমি অনুরোধ জানাই, চায়নারেও আমরা বলতে চাই না, আমাদের বুয়েট থেকে তো বড় বড় ইঞ্জিনিয়াররা বের হয়, তাই না? আমাদের ইঞ্জিনিয়াররা কই? আমাদের ইঞ্জিনিয়াররা কি শুধু অটো বানান? আপনারা কি পড়াশোনা করছেন শুধু অটো বানাইতে? নাইলে তো এই রাস্তায় যে পরিমাণে অটো, আপনারা স্যার এটি কেটা বানাইবো? নতুন নতুন স্টাইল, কত রকমের অটো। ভাই আপনারা পড়াশোনা করে বিদেশ যাইয়েন না, আপনাদের মেধাই বাংলাদেশের কুমিল্লা, লালমাই থেকে শুরু করে অন্যান্য জেলায় যেখানে তেলের খনি আছে এখানে লাগান। আপনাদের কি করতে হয় আমরা দেখবো। বেতন দরকার হয় মাইক গিয়া খুঁজাই না, আপনারা বেতন দিব, তারপরে বলবো। আপনারা আপনাদের মেধাকে কাজে লাগাইয়া আমাদের এই তেল তোলার ব্যবস্থা করেন, নাইলে ভাই আপনারা 2 দিন পরে আর তেল মারার জন্য তেল খুঁজা পাইবেন না। আপনারা যে তেল মারেন এই তেল মারার আর সুযোগ পাবেন না, তেল নাই। তো ইরানে যুদ্ধ লাগতেছে, এরপরের দিন কোথায় লাগে এটার কোনো সিউরিটি আছে? তাহলে আমরা তেল আমরাই মারি না, অসুবিধা কি?